আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের লিড নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, আমলাদের অসহযোগিতায় নাকাল ইউনূস সরকার। নিউজটি লিখেছেন এম এ নোমান। চলুন দর্শক, জেনে নেওয়া যাক আজকের লিড নিউজের বিস্তারিত। ত্রয়োদশ সংসদ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে আর কদিন পরই বিদায় নেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। জনপ্রশাসনের সঙ্গে টানাপোড়েনের মধ্যে দিয়ে কাটে এই সরকারের ১.৫ বছর। আমলাতন্ত্রের অসহযোগিতা, গোষ্ঠীগত দ্বন্দ্ব, প্রশাসনিক বিরোধ, পদোন্নতি, পদায়ন সহ স্বার্থ আদায়ে সরকারকে চেপে ধরা সহ উপদেষ্টা পরিষদের মতভেদের কারণে জনগণকে বহুল কাঙ্ক্ষিত ও প্রত্যাশিত সেবা দিতে ব্যর্থ হয় এই সরকার। এ সময় সরকারি কর্মকর্তা কর্মচারীরা উপদেষ্টাদের ঘেরাও এবং সচিবালয় অচল করে দেওয়ার মতো ঘটনাও ঘটান একাধিকবার। জনপ্রশাসনকে নিয়ন্ত্রণে নিতে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার বিষয়ে সরকারের ৫ উপদেষ্টা, বর্তমান ও সাবেক ৮ সচিব এবং জনপ্রশাসন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে আমার দেশ। আমলা ও উপদেষ্টাদের কাছ থেকে পাওয়া গেছে পরস্পর বিরোধী বক্তব্য। বিশেষজ্ঞরা দায়ী করেছেন আমলাতন্ত্রের উচ্চাভিলাষী আর সরকারের নতজানু মনোভাবকে। অন্তর্বর্তী সরকারের নীতি বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর অসহযোগিতাকেও দায়ী করেছেন উপদেষ্টা ও শীর্ষ কর্মকর্তাদের কেউ কেউ। গত ১৫.৫ বছর ধরে শেখ হাসিনার অবৈধ ও অগণতান্ত্রিক শাসনকে বৈধতা দিতে কাজ করা আমলাতন্ত্রের বড় অংশটির কাছে ডক্টর ইউনূস সরকারের অসহায় আত্মসমর্পণকেও দায়ী করেন অবসরপ্রাপ্ত কয়েকজন সচিব। সহযোগিতার পরিবর্তে নীতি বাস্তবায়নে সরকার পদে পদে বাধার মুখে পড়েছে। প্রশাসন থেকে যথাযথ সহযোগিতা না পাওয়ার কথা একাধিক উপদেষ্টার মুখ থেকেও এসেছে। বর্তমানে ৩টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত সচিবের অভিযোগ, পতিত আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া প্রশাসনের উপর ভর করে এই সরকারেরও প্রশাসন সাজাতে গিয়ে লেজে গোবরে অবস্থা তৈরি হয়েছে। উপদেষ্টাদের মধ্যে সমন্বয়হীনতাও এই ব্যর্থতার কারণ। শুরু থেকে জনপ্রত্যাশা অনুযায়ী প্রশাসনকে আওয়ামী বলয় থেকে বের করে জুলাই গণ অভ্যুত্থানের চেতনার ভিত্তিতে জনকল্যাণমুখী করতে ইনকিলাব মঞ্চ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একাধিকবার সচিবালয় ঘেরাও করা হয়। দুর্নীতিবাজ ও আওয়ামী লীগের সুবিধাভোগী কর্মকর্তাদের চাকরিচ্যুত সহ শাস্তি নিশ্চিত করতে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ছাত্র নেতারা দাবি করলেও তা আমলে নেওয়া হয়নি। জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে গেলেও বহাল থাকে আওয়ামী প্রশাসন। হাসিনার ফ্যাসিবাদী হয়ে ওঠার পেছনে সবচেয়ে বেশি ভূমিকা রাখা জনপ্রশাসনকে প্রায় পুরোপুরি বহাল রেখে অন্তর্বর্তী সরকার তাদের প্রশাসন সাজায়। এটি ডক্টর ইউনূস প্রশাসনের জন্য বুমেরাং হয় বলে মনে করছেন সাবেক কয়েকজন শীর্ষ আমলা। তাদের মতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশ্বব্যাপী একটি ক্লিন ইমেজ ও সুখ্যাতি রয়েছে। জুলাই অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে তার ক্যারিশম্যাটিক নেতৃত্বে দেশে গুণগত পরিবর্তন আসবে, এটা সবারই প্রত্যাশা ছিল। তার কর্মপরিকল্পনাগুলো সেভাবেই সাজানো হয়েছিল। ইউনূস ম্যাজিক বুমেরাং হওয়ার জন্য সাবেক আমলারা উপদেষ্টা পরিষদের আওয়ামী প্রীতি ও শেখ হাসিনা প্রশাসনের উপর পুরোপুরি নির্ভরতাকেই দায়ী করছেন। জনপ্রশাসন বিশেষজ্ঞ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য মোহাম্মদ ফিরোজ মিয়া বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে একটি ভঙ্গুর প্রায় প্রশাসন পেয়েছে। এই ভঙ্গুর প্রশাসনকে ঢেলে সাজানোর জন্য যে ধরনের দক্ষ, যোগ্য ও অভিজ্ঞ শীর্ষ পর্যায়ের কর্মকর্তা প্রয়োজন ছিল, সেক্ষেত্রে বাছাই করে নিয়োগ দিতে ভুল করেছে। ইউনূস সরকারের সবচেয়ে বড় ভুল ছিল শেখ হাসিনার ফ্যাসিবাদী প্রশাসনের প্রায় সবাইকে নিজ নিজ দায়িত্বে বহাল রেখে প্রশাসন সাজানো। এসব কর্মকর্তা সরকারের নীতি নির্ধারকদের সঠিক পরামর্শ না দিয়ে ভুল পরামর্শ দিয়েছেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান অন্তর্বর্তী সরকারের প্রশাসনিক ব্যর্থতা সম্পর্কে বলেন, উপদেষ্টা পরিষদের তুলনায় আমলাতন্ত্র ক্ষমতাবান হওয়ায় সরকার নতি স্বীকার করেছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের চেয়ে আমলাতন্ত্রের একটি অংশ বেশি প্রভাবশালী। উপদেষ্টা পরিষদ কোন কাগজে স্বাক্ষর করবে, কোন সিদ্ধান্ত গ্রহণ করবে, সেটি আসলে উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নিতে পারে না। এ সিদ্ধান্ত নেন আমলাতন্ত্রের ভেতরে অত্যন্ত ক্ষমতাবানরা। জনপ্রশাসনে ২ ইমামের হস্তক্ষেপ ও প্রভাব কর্মকর্তা কর্মচারীদের মুখে মুখে। প্রশাসনকে ইমামি কারণে সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও হাসিনার জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচ.টি. ইমাম এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের ভূমি বিষয়ক উপদেষ্টা আলী ইমাম মজুমদারকে দায়ী করেন একাধিক শীর্ষ আমলা। ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এইচ.টি. ইমাম। বহুল আলোচিত 1-11 সরকার পরবর্তী ওই নির্বাচনের মাধ্যমে
মাধ্যমে শেখ হাসিনা সরকার গঠনের পর পুরো জনপ্রশাসন সাজানোর দায়িত্ব পান তিনি। এইচটি ইমামের হাতে প্রশাসনকে দলীয় কাঠামোর ভেতরে নিয়ে আসার বর্ণনা দেন বর্তমান সরকারের সময়ে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত একটি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের পদে থাকা এক কর্মকর্তা। তিনি বলেন, ইমাম সাহেব দায়িত্ব পেয়েই পুরো প্রশাসনকে আওয়ামী লীগের প্রশাসনে পরিণত করেন। এইচটি ইমামের হাতে গড়া ফ্যাসিবাদী ও আওয়ামী প্রশাসনকে অন্তর্বর্তী সরকার পুরোপুরি বহাল রেখেছে এমন অভিযোগ করেন সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ। এ বিষয়ে তিনি সুনির্দিষ্ট তথ্য প্রমাণ তুলে ধরে ৮ পৃষ্ঠার একটি অভিযোগও দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে। তার ওই অভিযোগের বিষয়ে সরকারের ৩ জন উপদেষ্টা ও ৮ মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে কথা বলে আমার দেশ। তাদের সবাই ইসমাইল জবিউল্লাহর অভিযোগকে সঠিক ও বাস্তবভিত্তিক বলে মনে করেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সচিব বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর আলী ইমাম মজুমদারকে প্রশাসন সাজানোর দায়িত্ব দেওয়া হয়। এতে মন্ত্রিপরিষদ বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয় সহ হাতে গোনা কয়েকটি মন্ত্রণালয়ের সচিব পদে রদবদল করা হলেও অধিকাংশ মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তরগুলো সরকারের বিভিন্ন দপ্তরে আগের প্রশাসনিক কাঠামোয় বহাল রাখা হয়। সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে আলী ইমাম মজুমদার এই দায়িত্ব পান বলেও অভিযোগ ওই সচিবের। তিনি বলেন, মূলত তার দৃঢ় পদক্ষেপের কারণে অন্তর্বর্তী সরকারের প্রশাসন হয় শেখ হাসিনা প্রশাসনের এক্সটেনশন। 15.5 বছর পর চাকরি ফিরে পেয়ে সচিব পদে পদোন্নতি পাওয়া একজন কর্মকর্তা বলেন, সচিব হয়েও কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব পাইনি। অন্তর্বর্তী সরকারের এই সময় এসেও রাস্তায় ঘুরে ঘুরে অবসরে যেতে হয়েছে। কারণ জানতে চাইলে তিনি বলেন, পুরো প্রশাসন এখনো আওয়ামী লীগের দখলে, ফলে আমাদের স্থান কোথায় হবে? তবে এসব অভিযোগ অস্বীকার করেন জনপ্রশাসন সাজানোর দায়িত্বে থাকা বর্তমান ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেন, প্রশাসন সঠিকভাবে কাজ করছে, কোথাও কোনো ধরনের অনিয়ম বা অস্থিরতা দেখা যাচ্ছে না। সরকারকেও সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে বর্তমান প্রশাসন। সবাই এখন নির্বাচনমুখী হওয়ায় কোনো কোনো ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম মনে হতে পারে বলেও জানান তিনি। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবনা নিয়ে পুরো সচিবালয় অচল করে দেওয়ার ঘটনাও ঘটে। উপদেষ্টাদের দপ্তর ঘেরাও, জনপ্রশাসন মন্ত্রণালয়ে হট্টগোল সহ অনাকাঙ্ক্ষিত ও অপেশাদার ঘটনার জন্ম দেন সরকারি কর্মকর্তাদের একটি বড় অংশ। প্রশাসনের চেইন অফ কমান্ডও হুমকির মুখে পড়ে। এমন পরিস্থিতিতে শরীফ ওসমান হাদির নেতৃত্বাধীন ইনকলাব মঞ্চ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সচিবালয় ঘেরাও করেন। গণ অভ্যুত্থানের পরপর এমন ঘটনায় উপদেষ্টাদেরও বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, গণমুখী, জবাবদিহিমূলক, দক্ষ ও নিরপেক্ষ জনপ্রশাসন গড়ে তুলতে সাবেক সচিব আব্দুল মুঈদ চৌধুরীর নেতৃত্বে জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হয়। এই কমিশনের দেওয়া খসড়া প্রস্তাবে উল্লেখ করা হয়, পরীক্ষা ছাড়া সিভিল সার্ভিসের উপসচিব এবং যুগ্ম সচিব পর্যায়ে কেউ পদোন্নতি পাবেন না। পাশাপাশি উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের জন্য 50 এবং অন্য প্রশাসন থেকে 50% কর্মকর্তা নেওয়ার সুপারিশ করা হয়। প্রচলিত রীতি অনুযায়ী প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা 75% এবং অন্য ক্যাডার থেকে 25% কর্মকর্তা পদোন্নতি পেয়ে থাকেন। এছাড়াও জুডিশিয়াল সার্ভিস কমিশনের মতো স্বাস্থ্য ও শিক্ষাকে ক্যাডার সার্ভিস থেকে আলাদা করার প্রস্তাব করা হয় ওই খসড়ায়। সেই সঙ্গে প্রশাসন ক্যাডারের বাইরে 25টি ক্যাডারকে 5টি গুচ্ছ ক্যাডার করার কথা বলা হয় খসড়া প্রস্তাবনায়। মুঈদ কমিশনের এই প্রস্তাব প্রশাসন ক্যাডারের সর্বস্তরের কর্মকর্তাকে ক্ষুব্ধ করে তোলে। সব ভেদাভেদ ভুলে তারা সবাই নিজেদের অস্তিত্ব রক্ষায় এক কাতারে চলে আসেন এবং খসড়া প্রস্তাবের বিপক্ষে অবস্থান নেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পরপরই দুর্নীতি দমন কমিশনের সঙ্গে সমন্বয় করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সব সরকারি কর্মকর্তা কর্মচারীর সম্পদের হিসাব দিতে বলা হয়। এমন সিদ্ধান্তের বিষয়ে সরকারি কর্মকর্তারা প্রকাশ্যে বিরোধিতা না করলেও এটি তাদের ভীষণভাবে নাড়া দেয়। সরকারের এমন সিদ্ধান্তকে বিভিন্ন শ্রেণী, পেশার নাগরিক স্বাগত জানালেও কর্মকর্তা কর্মচারীরা ভালোভাবে নেননি বলে জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। ওই কর্মকর্তা বলেন, প্রায় 15 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর মধ্যে একটি ভীতির সৃষ্টি করে সরকারের এই উদ্যোগ। তিনি বলেন, বিদ্যমান সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী 5 বছর পর পর সরকারি চাকরিজীবীদের সম্পদ বিবরণী দাখিল এবং স্থাবর সম্পত্তি অর্জন বা বিক্রির অনুমতি নেওয়ার বিধান রয়েছে। তবে সরকারি কর্মকর্তা কর্মচারীরা দীর্ঘদিন এ বিধান মানেননি। বিপুল সংখ্যক সরকারি কর্মকর্তা চাকরিবিধি লঙ্ঘন করে অন্যান্য দেশের নাগরিকত্ব নিয়েছেন।
পাশাপাশি ওইসব দেশে স্ত্রী সন্তান সহ পরিবারের সদস্যদের স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করেছেন এমন অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন জনপ্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৃথকভাবে চিঠি দিয়ে তথ্য চেয়েছে। আমার দেশকে এটা নিশ্চিত করেছেন দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তবে ওই চিঠির ভিত্তিতে অনুসন্ধান তো দূরের কথা, কোনো তথ্য দেওয়ার বিষয়েও আগ্রহ দেখায়নি মন্ত্রণালয় দুটি। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, পদোন্নতি ও পদায়নের ক্ষেত্রে বিদেশে নাগরিকত্ব, সন্তানের লেখাপড়া ও সম্পদ থাকার বিষয়টি যুক্ত করা জরুরি। তিনি বলেন, প্রশাসনকে বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করেন এমন কর্মকর্তাদের বেশিরভাগেরই সন্তান ও পরিবারের সদস্যরা বিদেশে বসবাস করছেন। তারা শুধু চাকরির জন্যই এদেশে রয়েছেন। প্রশাসনের সর্বস্তরে আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগীদের প্রাধান্য থাকায় ওই আমলে পদোন্নতি বঞ্চিতদের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়। পাশাপাশি সুবিধা আদায়ে জোরে সোরে মাঠে নেমে পড়েন বিভিন্ন ক্যাডার কর্মকর্তারা। মন্ত্রণালয়ের বাইরেও অধিদপ্তরগুলো পুরোপুরি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রভাব বলয়ে থাকায় সরকারের নীতি বাস্তবায়ন হয়নি কোথাও। 15.5 বছর বঞ্চিত থেকে ক্ষোভ ও চরম হতাশা নিয়ে সম্প্রতি অবসরে যাওয়া একজন সচিব বলেন, অন্তর্বর্তী সরকার কিছু ভালো পদক্ষেপ নিলেও সেগুলো জুলাই বিপ্লবে বিশ্বাসী ও দক্ষ কর্মকর্তার অভাবে কার্যকর করা যায়নি, বরং কোনো কোনো ক্ষেত্রে সেগুলোকে পুঁজি করে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে। আওয়ামী লীগের 15.5 বছরের স্বৈরশাসনের সুবিধাভোগী কর্মকর্তাদের নিজ নিজ পদে বহাল রাখা অন্তর্বর্তী সরকারের বড় ধরনের ভুল পদক্ষেপ ছিল উল্লেখ করে অবসরপ্রাপ্ত ওই সচিব বলেন, সরকারের উচিত ছিল আগের সরকারের অপরাধের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িতদের চিহ্নিত করে কমপক্ষে 500 কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে দেওয়া। এতে দেশের আমলাতন্ত্র একটি সঠিক কাঠামো ও ভিত্তির উপর দাঁড়াতো। এটি দেশের 15 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য একটি শিক্ষাও হতো। এটি না করায় উল্টো সরকারি তাদের হাতে জিম্মি হয়ে পড়ে। অপর একজন অবসরপ্রাপ্ত সচিব বলেন, অন্তর্বর্তী সরকারের যাত্রা শুরুর দিন থেকেই প্রশাসনের 3টি বলয় তৈরি হয়। প্রথম বলয়টি হচ্ছে দায়িত্বে থাকা আওয়ামী লীগের সুবিধাভোগীরা, এটি শেষ পর্যন্ত টিকে যায়। অপর দুটি বলয় তৈরি হয় বিএনপি ও জামায়াতপন্থী কর্মকর্তাদের নিয়ে। গুরুত্বপূর্ণ কোনো পদের লোক বাছাইয়ের শুরুতে বিএনপি ও জামায়াতপন্থী কর্মকর্তাদের দ্বন্দ্ব শুরু হলে আওয়ামী লীগপন্থী ও দুর্নীতিবাজ কর্মকর্তা হিসেবে চিহ্নিত কর্মকর্তারা বিশেষ সুবিধা করে নেন। বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সভাপতি ও সাবেক সচিব ABM আব্দুস সাত্তার বলেন, প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসরদের অব্যাহতভাবে প্রশ্রয় দিয়েছেন। সরকার জনপ্রশাসনকে দক্ষতা ও সুচারুভাবে পরিচালিত করতে চরমভাবে ব্যর্থ হয়েছে। এর খেসারত পুরো জাতিকে দিতে হচ্ছে এখন। গত 1.5 বছরে প্রশাসনের কাছ থেকে সরকারের যথাযথ সহযোগিতা না পাওয়ার আক্ষেপ উপদেষ্টাদের মধ্যেও রয়েছে। কিছুদিন আগে বিদায় নেওয়া তথ্য উপদেষ্টা মাহফুজ আলমও এমন অভিযোগ করেছেন। তার দাবি, প্রশাসন সরকারকে যথাযথ সহযোগিতা করেনি। আমলাতন্ত্র দেশের জনগণের জন্য কাজ করছে না এমন অভিযোগ 3টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা ফাউজুল কবির খানের। সাবেক এই শীর্ষ আমলা বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। এ সরকারের সময় ঈদের ছুটিতে যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত ও 2টি গ্রীষ্মকাল, সেচ মৌসুম এবং রমজানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের সফলতার জন্য ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিলেন এই উপদেষ্টা। তার কণ্ঠেও আমলাতন্ত্রের বিষয়ে আক্ষেপের শেষ নেই। সাবেক আমলা ফাউজুল কবির খান বলেন, আমলাতন্ত্র একটি জগদ্দল পাথরের মতো হয়ে দাঁড়িয়েছে। এটা জনগণের বুকে চেপে বসে আছে। কিছুই করা যায় না এখানে। কোনো রকম মানবিক দায়িত্ববোধই আমাদের এই আমলাতন্ত্রের মধ্যে নেই। আমলাতন্ত্রের কাজের ধরনের সমালোচনা করে সাবেক এই সচিব বলেন, সবাই অফিসে আসেন, যান, গাড়িতে চড়েন, কিন্তু মানুষের জীবনের যে দৈনন্দিন সমস্যা সেই বিষয়ে তাদের কোনো সদিচ্ছা নেই। তারা শুধু চিঠি চালাচালি করেন। এই রুম থেকে ওই রুমে চিঠি যায়, সভা হয়, সমিতি হয়, লাঞ্চ হয়, স্ন্যাক্স খাওয়া হয়, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। যত কিছুই করার চেষ্টা করেছি সবকিছুই আটকে আছে। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।